আচ্ছা, এমন একটা অদৃশ্য ফাঁদ যদি থাকে যা আমাদের সবার সবচেয়ে দামি জিনিসটা মানে আমাদের সময় আর মনোযোগ চুপিসারে চুরি করে নিচ্ছে, চলুন আজকে সেই ফাঁদটাকেই একটু কাছ থেকে দেখা যাক। দৃশ্যটা একটু ভাবুন তো। রাত বাজে 12টা, হাতে ফোন। ঠিক করা ছিল দরকারি বা প্রোডাক্টিভ কিছু একটা দেখা হবে, কিন্তু একটা ভিডিওর পর আরেকটা আরেকটা হঠাৎ করেই খেয়াল হলো, আরে ঘড়িতে তো প্রায় 3টা বাজে। হাতে সেই ফোন, চোখ জ্বলছে, ঘাড়ে ব্যথা, আর একদমই মনে করা যাচ্ছে না ঠিক কখন একটা শিক্ষামূলক ভিডিও থেকে চটকদার কন্টেন্টের অতল গহ্বরে হারিয়ে যাওয়া হলো। যদি আগের দৃশ্যটা খুব পরিচিত মনে হয়, তাহলে সম্ভবত ব্রেইন ড্রয়েটের পাল্লায় পড়া হয়েছে। আর এই ব্যাপারটা এখন কিন্তু শুধু একটা ইন্টারনেট স্ল্যাং নয়, এটা এখন একটা স্বীকৃত মনস্তাত্ত্বিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। একদম সহজ ভাষায় যদি বলি, ব্রেইন নার্নআউট হলো এমন একটা অবস্থা যখন আমাদের মস্তিষ্ক খুব সহজলভ্য আর নিম্নমানের কন্টেন্টে এতটাই অভ্যস্ত হয়ে যায় যে এর ফলে চিন্তা করার ক্ষমতা, কোনো কিছুতে ফোকাস করার ক্ষমতা এগুলো কমতে শুরু করে। অনেকটা মানসিক জাঙ্ক ফুডের মতো, খেতে ভালো লাগে কিন্তু কোনো পুষ্টি নেই। ব্যাপারটা যে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যায় যখন অক্সফোর্ড ডিকশনারি ২০২৪ সালে এই ব্রেইন রট শব্দটাকেই তাদের ওয়ার্ড অফ দ্য ইয়ার বা বর্ষসেরা শব্দ হিসেবে ঘোষণা করে। তার মানে এটা এখন একটা গ্লোবাল আলোচনার বিষয়। কিন্তু আসল প্রশ্নটা হলো, আমরা কেন জেনে বুঝেও এই ফাঁদে পা দিই? কেন একটা গভীর আলোচনার চেয়ে একটা সাধারণ হালকা ভিডিও আমাদের বেশি টানে? এর উত্তরটা কিন্তু আমাদের মস্তিষ্কের এক অদ্ভুত মনস্তত্ত্বের মধ্যেই লুকিয়ে আছে। চলুন সেই রহস্যটাই একটু ভেদ করা যাক। কারণটা হলো, আমাদের মস্তিষ্ক স্বভাবগতভাবেই সহজ রাস্তা খোঁজে। মনোবিজ্ঞানীরা এই ব্যাপারটাকে বলেন এফর্ট অ্যাভয়েডেন্স বায়াস, মানে আমাদের মস্তিষ্ক কঠিন কাজ এড়িয়ে চলতে চায়। ব্রেনের কন্টেন্ট দেখতে কিন্তু কোনো রকম মানসিক এফর্ট বা প্রচেষ্টা লাগে না, কিন্তু সাথে সাথেই একটা হালকা আনন্দ পাওয়া যায়। অন্যদিকে কোনো একটা গভীর বিষয় বুঝতে যে মানসিক খাটুনি হয়, তার আসল পুরস্কারটা পেতে বেশ দেরি হয়। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সেই বিখ্যাত মার্শম্যালো পরীক্ষার কথা মনে আছে নিশ্চয়ই, যেসব শিশু তাৎক্ষণিক একটা মার্শম্যালোর লোভ সামলে নিয়ে 15 মিনিট পর 2টো মার্শম্যালোর জন্য অপেক্ষা করতে পেরেছিল, প্রায় 50 বছর পর দেখা গেল জীবনে তারাই বেশি সফল হয়েছে। আজকের যুগে আমাদের প্রতিটা স্ক্রোলই হলো সেই তাৎক্ষণিক মার্শম্যালোটা, আর আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলো হলো সেই দ্বিতীয় বড় পুরস্কারটা, যা থেকে আমরা নিজেরাই নিজেদেরকে দূরে ঠেলে দিচ্ছি। এখন যে কথাটা বলতে যাচ্ছি সেটা শুনে হয়তো অনেকেই চমকে যাবেন। এই যে ঘন্টার পর ঘন্টা ধরে স্ক্রোল করে যাওয়া, এটা আসলে কোনো দুর্ঘটনা নয়। এর পেছনে রয়েছে একটা সুনির্দিষ্ট ডিজাইন, একটা নিখুঁত পরিকল্পনা। হার্ভার্ড মেডিকেল স্কুলের একটা গবেষণায় সরাসরি বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ডিজাইন করা হয়েছে ক্যাসিনোর স্লট মেশিনের নীতির ওপর ভিত্তি করে। প্রতিবার যখন আমরা স্ক্রোল করি, আমাদের মস্তিষ্ক সামান্য ডোপামিন পুরস্কার পায়, ঠিক যেমন স্লট মেশিনের হাতল টানার পর পাওয়া যায়। এই ছোট ছোট পুরস্কারগুলোই আমাদের আরও বেশি করে স্ক্রোল করতে আসক্ত করে তোলে। সমস্যাটা আরও বড় হয় যখন এই ফাঁদে পা দিয়ে কোনো একটা চটকদার কন্টেন্টে ক্লিক করা হয়। তখন অ্যালগরিদম ধরে নেয় যে এটাই আমাদের পছন্দ, এবং আমাদের পুরো ফিডটা একই ধরনের কন্টেন্টে ভরিয়ে তোলে। এভাবেই তৈরি হয়ে যায় একটা ইকো চেম্বার, যা আমাদের নতুন কিছু শেখার বা কোনো ভিন্ন মত জানার সুযোগটাই নষ্ট করে দেয়। এই অবস্থাকেই বলা হয় অ্যালগোরিদম ইনডিউসড হেল্পলেসনেস, অর্থাৎ অ্যালগোরিদম দ্বারা তৈরি করা এক অসহায়ত্ব। একটা সময় পর আমরা যা দেখি তা আর আমাদের নিজেদের পছন্দ থাকে না, বরং অ্যালগোরিদম যা আমাদের দেখায় আমরা তাই দেখতে বাধ্য হই। কিন্তু এই যে অন্তহীন স্ক্রোলিং, এর আসল মূল্যটা কি? আমরা ঠিক কিসের বিনিময়ে আমাদের মূল্যবান সময় নষ্ট করছি? চলুন কিছু চমকে দেবার মতো পরিসংখ্যান দেখা যাক। 104 কিলোমিটার, এই সংখ্যাটা দিয়ে ঠিক কি বোঝানো হচ্ছে বলুন তো? এটা হলো সেই দূরত্ব যা বাংলাদেশের একজন তরুণ ব্যবহারকারী তার বুড়ো আঙ্গুল দিয়ে মাত্র 1 বছরে স্ক্রোল করে। একবার ভাবুন, এই দূরত্বটা প্রায় 12টা মাউন্ট এভারেস্টের উচ্চতার সমান। আর এই 104 কিলোমিটার স্ক্রোল করে অর্জিত হয়টা কি? কোনো নতুন দক্ষতা, কোনো জ্ঞান? না, প্রায় কিছুই না, শুধু সময়ের অপচয়।
এর প্রভাব আমাদের মনোযোগের উপর কতটা ভয়াবহভাবে পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সাম্প্রতিক গবেষণার দিকে একটু তাকান। যেসব শিক্ষার্থী দিনে ৪ ঘন্টার বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তারা একটা অ্যাসাইনমেন্টে গড়ে ৬ মিনিটেরও কম সময় মনোযোগ ধরে রাখতে পারে। একটা পুরো লেকচারের প্রথম ৮-১০ মিনিটের পরেই তাদের মন অন্য কোথাও হারিয়ে যায়। ভাবুন তো এর দীর্ঘমেয়াদী ফল কি হতে পারে। তো এতক্ষণ তো সমস্যার কথা শোনা হলো, কিন্তু এর সমাধানটা কি? চলুন এবার একটা ৪ স্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলি, যা দিয়ে নিয়ন্ত্রণটা আবার নিজের হাতে ফিরিয়ে আনা সম্ভব। এই কাঠামোটার ৪টা স্তর। প্রথমটা হলো সচেতনতা, দ্বিতীয়টা প্রতিবন্ধকতা তৈরি করা, তৃতীয়টা হলো খারাপ কন্টেন্টকে ভালো কন্টেন্ট দিয়ে বদলে ফেলা, আর সবশেষে অ্যালগোরিদমের নিয়ন্ত্রণটা নিজের হাতে নিয়ে নেওয়া। তো প্রথমত সচেতন হতে হবে, নিজেকেই প্রশ্ন করতে হবে, এই যে কন্টেন্টটা দেখছি এটা কি আমি নিজে খুঁজে বের করেছি নাকি অ্যালগোরিদম আমাকে দেখাচ্ছে। দ্বিতীয়ত কিছু প্রতিবন্ধকতা তৈরি করতে হবে, যেমন ভিডিও অটোপ্লে বন্ধ করা, অপ্রয়োজনীয় নোটিফিকেশন মিউট করা, আর কোনো কিছুতে ক্লিক করার আগে নিজেকে মাত্র ৫ সেকেন্ড সময় দেওয়া। এই ৫ সেকেন্ডই আমাদের মস্তিষ্কের সচেতন অংশটাকে জাগিয়ে তুলবে। তৃতীয় স্তরে এসে ব্রেইন রট কন্টেন্টকে ভালো শিক্ষামূলক কন্টেন্ট দিয়ে প্রতিস্থাপন করতে হবে। এলোমেলো শর্টস না দেখে নির্দিষ্ট কিছু ভালো নির্মাতাকে অনুসরণ করা যেতে পারে। আর চতুর্থ এবং শেষ স্তরে নিয়ন্ত্রণটা পুরোপুরি নিজের হাতে নিতে হবে। খারাপ কন্টেন্ট দেখলে নট ইন্টারেস্টেড বাটনে ক্লিক করতে হবে এবং ভালো কন্টেন্টে লাইক কমেন্ট করে অ্যালগোরিদমকে বুঝিয়ে দিতে হবে যে আমরা ঠিক কী চাই। এভাবেই কিন্তু অ্যালগোরিদমের শিকার না হয়ে তার প্রশিক্ষক হয়ে ওঠা সম্ভব। মনে রাখতে হবে, এই ডিজিটাল যুগে আমাদের মনোযোগই হলো সবচেয়ে বড় সম্পদ। একে সস্তা কন্টেন্টের কাছে বিক্রি করে দেওয়াটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। এখন চূড়ান্ত সিদ্ধান্তটা আমাদেরকেই নিতে হবে। অ্যালগোরিদম কি আমাদের নিয়ন্ত্রণ করবে নাকি আমরাই নিয়ন্ত্রণ করব অ্যালগোরিদমকে?